দেশের পণ্যই দেশের শক্তি। ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম। স্বাগত আপনাকে। সুপ্রভাত। আজকে একটু ঠান্ডাও পড়েছে, ঢাকা শহরে আজকে যথেষ্ট কুয়াশাও পড়েছে। মানে শীতটা জেকে ধরার প্রক্রিয়া শুরু করেছে আর কি। আপনাকে অনুষ্ঠানের শুরুতে একটু ধন্যবাদ জানাই, মানে শুভেচ্ছা জানাই যে আপনি সম্প্রতি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের একটি শাখায় পুরস্কার পেয়েছেন, এজন্য আপনাকে শুভেচ্ছা। আমরা পত্রিকায় আমি পুরস্কার বিষয়টা বলি, আমি শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে পুরস্কার পেয়েছি, মানে ঘোষিত হয়েছে এবার। এটা আমার তৃতীয়বারের মতো। এর আগে আমি 2004 এবং 2009 সালে একই পুরস্কারে ভূষিত হয়েছিল। আপনাকে আবারও শুভেচ্ছা, আবারও ধন্যবাদ। আমরা পত্রপত্রিকার একটা হেডলাইন পড়ে শোনাই, তারপরে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, নবম মাসে মৃত্যু বেড়েছে শতকরা 33%। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর, বিক্ষোভ অব্যাহত, ঢাকায় রাষ্ট্রদ্রোহের মামলা। টঙ্গীতে কিশোর 30 গ্যাং জড়াচ্ছে নানা অপরাধে। সমকাল হেডলাইন করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধীদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা, দ্বিতীয় ঢেউ শুরু, সংক্রমণ বাড়ছে, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন, রাজাকারের তালিকা করবে সরকার। জনকণ্ঠ হেডলাইন করেছে, তৈরি হচ্ছে ই কমার্স নীতিমালা, রক্ষা হবে ক্রেতার স্বার্থ, মুসলিম বিশ্বের দেশে দেশে ভাস্কর্যের ছবি তারা প্রকাশ করেছে। জনকণ্ঠ হেডলাইন করেছে, ভোরের কাগজ হেডলাইন করেছে, ঝুলন্ত তার সরবে কবে, ধর্ষণের ঘটনা ধামা চাপা দিতে নানান কাণ্ড কীর্তি। মানবজমিন হেডলাইন করেছে, গোল্ডেন মনিরের সুযোগ সুবিধাভোগী 20 জন প্রভাবশালী, করোনা চিকিৎসায় আশা জাগিয়েছে আইভার মেকটিন। জায়দিন হেডলাইন করেছে, পুলিশ 3 বছরের বেশি হলেই বদলি। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, আরও রোহিঙ্গা যাবে ভাসানচরে, অর্থনীতি পুনরুদ্ধারে এগিয়ে বাংলাদেশ। কালের কণ্ঠ হেডলাইন করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য অনড় সরকার, রাজাকারের তালিকা আইনি ভিত্তি পাচ্ছে। ইত্তেফাক হেডলাইন করেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য হবেই, ঘুরে ফিরে কাজ পাচ্ছে মুষ্টিমেয় প্রতিষ্ঠান, শর্তের বেড়াজাল, ছোট ছোট ঠিকাদার কাজ পায় না। সময়ের আলো হেডলাইন করেছে, উস্কানিদাতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা। জুনায়েদ হালিম, চলছে বিজয়ের মাস। আমাদের এই মাসটি অত্যন্ত আনন্দের এবং একটি কষ্ট শেষে, 9 মাসের সংগ্রাম শেষে আমরা এই মাসে বিজয় অর্জন করেছি। এই সময়ে চলছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, আগামী বছর আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি। যে সময় আমরা আমাদের স্বাধীনতার অর্জনগুলো নিয়ে অনেক বেশি আনন্দিত উচ্চকিত হতে পারতাম, যে সময় আমাদের জাতির পিতাকে নিয়ে আমরা আরো গর্ব করার মানে আনন্দগুলো খুঁজতাম, সেই সময় তার ভাস্কর্য নিয়ে কথা হচ্ছে। কারা করছেন? পত্রপত্রিকা হেডলাইন আপনাকে পড়ে শোনালাম। আমি যদি আপনাকে, যারা এই কথাগুলো বলছেন, একটু ধরিয়ে দেওয়ার জন্য বলি, জনকণ্ঠেই হেডলাইন হয়েছে, মুসলিম বিশ্বের দেশে দেশে ভাস্কর্য। এখানে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের ভাস্কর্যের ছবি ছাপা হয়েছে। যদি অন্য দেশে ভাস্কর্য নির্মিত হতে পারে, তাহলে আমার দেশে জাতির পিতার ভাস্কর্য তৈরিতে বাধা কেন? দেখুন, মানে এখানে হলো বোঝার ব্যাপার, বোঝাপড়াটার ব্যাপার, এবং এটি ধর্মীয় বিষয় আসে, যেটা যেই ধর্মের ইসলামী অনুশাসন বা ইসলামী নিয়ম নীতির কথা বলছেন, এটা কিন্তু খুব বেশি স্পষ্ট না। যদি স্পষ্টই থাকতো, তাহলে ইসলামের যে উৎপত্তি স্থল সৌদি আরব বা মধ্যপ্রাচ্য, যদি বলি আরব জমানা, আরব বিশ্ব, সেখানে সব দেশে, সৌদি আরবেও কিন্তু ভাস্কর্য আছে, উটের ভাস্কর্য আছে, মানুষের ভাস্কর্য আছে, সৌদি আরবেরও নানা জায়গায় আছে। এবং ওই আরব পেনিনসুলা যেটাকে বলা হয়, আরব উপদ্বীপের প্রায় সব দেশেই কিন্তু মানে ভাস্কর্য আছে, এবং সেটা তাদের মানে নিজস্ব সংস্কৃতির একদম পুরনো ঐতিহ্য। বিশেষ করে ইরানে বা ইরাকে বা সিরিয়ায় বা লেবাননে, জর্ডানে, মিশরে তো স্ফিংস তো আছেই, পিরামিড অ্যান্ড স্ফিংস। তো এইগুলি হলো কি ওইখানে আছে। এখন আমাদের দেশের যারা যেই ধর্মীয় নেতৃত্ব বলে পরিচয় দানকারী, আত্মপরিচয় দানকারী, তারা আসলে কতটা ধর্মীয় নেতা বা
সত্যিকার অর্থে আলেম বা ইলমদার মানুষ, সেইটার বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। কারণ এদের এই পারপাসটা কি উদ্দেশ্যে তারা এটা করছে, যেখানে ধর্মের, আমরা যে ইসলাম ধর্মের কথা বলছি, উৎপত্তি স্থল এবং যারা প্রচার করেছে সারা পৃথিবীতে ইসলামকে, তাদের দেশে বা তাদের অঞ্চলে এই ভাস্কর্যটা আছে এবং সেইখানে এটি হারাম না, ইসলাম বিরোধী না। আর ভাস্কর্য আমাদের দেশে এসে ইসলাম বিরোধী এবং হারাম হয়ে গেল, এই মানে বিভ্রান্তিকর ব্যাখ্যা, এটা কতটা গ্রহণযোগ্য এবং এই ব্যাখ্যা দেওয়ার কারণ বা উদ্দেশ্যটা কি? এইখানে ধর্মের কোনো উদ্দেশ্য আসলে আমাদের বোধগম্যতার মধ্যে নেই। সাধারণ মানুষেরও এটা বুঝতে হবে যে এইখানে সম্পূর্ণ রকমের ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আসলে এই বিষয়টা করা হচ্ছে, এইরকম বিতর্কটা করা হচ্ছে, এই উত্তেজনাটা তৈরি করা হচ্ছে, সেটা সম্পূর্ণই রাজনৈতিক। এবং এই গোষ্ঠীটি যারা তাদের মতো করে ইসলাম ধর্মের ব্যাখ্যা দিয়ে মানুষকে প্ররোচিত করে নানা রকমের কর্মকাণ্ড করছে, যেগুলির পেছনের উদ্দেশ্য পুরোপুরিটা রাজনৈতিক এবং ক্ষমতা কেন্দ্রিক। এবং দেখেন, আমরা পাকিস্তান সময়কাল থেকে এখন পর্যন্ত সময়কালটা যদি দেখি, সবসময়ই সমাজে, রাষ্ট্রে এই চিহ্নিত ধর্ম নিজস্ব মতবাদ ব্যাখ্যাদানকারী চিহ্নিত ধর্মীয় গোষ্ঠীটি সব রকমের জটিলতা, বিভ্রান্তি এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির পিছনে এরা কাজ করেছে। এদের একটা অংশ যারা জামায়াতে ইসলামী, তারা পাকিস্তান জমানায় আহমদিয়া মুসলিম সম্প্রদায়কে, যারা আহমদিয়া সম্প্রদায়ের মুসলিম, তাদেরকে অমুসলিম আখ্যা দিয়ে দাঙ্গা করে প্রায় 30,000-এর বেশি মানুষ কিন্তু লাহোর, পাঞ্জাবে মেরেছে, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে মেরেছে, মূলত পাঞ্জাবে মেরেছে। 71 সনেও তারা, এবং এরাই কিন্তু গান বাজনা হারাম, রবীন্দ্রসঙ্গীত হারাম, রবীন্দ্রসঙ্গীতকে নিষিদ্ধ করো, এমনকি মসজিদে মাইকের আজান দেওয়া, মাইকে কোরআন শরীফ পাঠ করা, সেইটা হারাম, ক্যামেরা হারাম, ছবি তোলা হারাম। কিন্তু যারা এটা বলছে তারা তো আবার এটা করছে। টেলিভিশন, এই তো যেটা হলো চূড়ান্ত, এরা হলো কি ইংরেজিতে যাকে বলে হিপোক্রেট, ভণ্ড। এই ভণ্ডদের ভণ্ডামির পিছনে মূল উদ্দেশ্যটা কিন্তু ধর্ম না, তাদের জাগতিক ফায়দা। এবং এই গোষ্ঠীটি যেটি করেছে বা করছে সেটি হলো আখেরাতে বেহেশতের খোয়াব দেখিয়ে দুনিয়াতে দুনিয়ার জীবনযাপনটাকে একেবারে দোজকি বানিয়ে ফেলছে। এবং এটা বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষের বুঝতে হবে যে এটা আসলে বিভ্রান্তি, ভুল। এই উগ্রতা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যেই বৈশিষ্ট্যের মানুষ ছিলেন, যেই চরিত্রের মানুষ ছিলেন, ওনার একটা প্রধান গুণ ছিল বিনয়, এবং অত্যন্ত বিনয়ী ছিলেন, এটাই আমরা জানি। উনি এই ধর্মীয় গোষ্ঠীর এই মাওলানা ফয়জুল্লাহ, মামুনুল হক, জুনায়েদ বাবু নগরী, ওরা যেই ভাষায় কথা বলছে, এই ভাষা ভঙ্গির সাথে, এই উগ্রতার সাথে রসুলের কোনো বৈশিষ্ট্য কিন্তু নাই। সুতরাং এদের সম্পর্কে চূড়ান্ত সাবধান হতে হবে এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলে এদের হাত থেকে, এই ইসলামিস্টদের হাত থেকে ইসলামকে আসলে বাঁচাতে হবে। আজকে দেখলাম যে তারা নাজাতের উসিলার কথা বলছে। আমরা আসলে বাংলাদেশের সাধারণ সরল প্রাণ মুসলমান যারা খুব সরল বিশ্বাসে ইসলামকে ধারণ, লালন পালন করে, তাদের বুঝতে হবে এবং এই অবস্থায় যেতে হবে যে এদেরকে কোনো অবস্থাতে বিশ্বাস করা। আমরা একটু যে মাসে বসে কথাটি বলছি, রাজাকারের তালিকা মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, যে রাজাকারের তালিকা আবার প্রকাশের ব্যাপারে নীতিগত একটি আলোচনা হয়েছে। আমাদের দেশে মুক্তিযুদ্ধ চলাকালীন মুষ্টিমেয় কিছু মানুষ রাজাকার ছিল, এটা আমরা বলি। তাহলে এই তালিকাটা প্রকাশ করতে এতদিন কেন লাগলো? দেখুন, এখন আইন করতে হচ্ছে রাজাকার তালিকা। মুক্তিযোদ্ধা সুনির্দিষ্টভাবে মুক্তিযোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা, সম্মান দেওয়ার, সেইটার প্রক্রিয়া করা হয়েছে। এবং আমাদের বীর মুক্তিযোদ্ধারা কিছু কিছু ব্যতিক্রম ছাড়া, আবার অনেক ভুয়াও ঢুকেছে, কিন্তু সেই সুবিধাটা পাচ্ছে। কিন্তু রাজাকার যারা পাকিস্তান আমলে ভিন্ন রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে, উদ্বুদ্ধ হয়ে এই ধর্মীয় উগ্রতাজনিত প্রচার করে যারা করেছে, তারা কিন্তু মুষ্টিমেয়ই ছিল।
এবং দেখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই দালাল আইন করে এবং রাজাকারদের বিচারের ব্যবস্থা করেছিলেন। উনি যেদিন মারা যান, যেদিন শাহাদাত বরণ করেন, সেই দিনও কিন্তু 11,000-এর বেশি মানে সাজাপ্রাপ্ত বা আটক বিচারাধীন লোক মানে রাজাকার জেলবন্দি ছিল, আটক ছিল, এবং আরো প্রায় 37,000-এর মতন তালিকাবদ্ধ ছিল রাজাকার, যাদেরকে খোঁজা হচ্ছিল, যাদের বিষয়ে তদন্ত করা হচ্ছিল। একটি কথা বলা হয় যে বঙ্গবন্ধু যুদ্ধ অপরাধীদের ক্ষমা করে দিয়েছিলেন, যেটা সম্পূর্ণ একটা ভুল এবং বিভ্রান্তিমূলক তথ্য। যদি উনি ক্ষমাই করে দিয়ে থাকেন, তাহলে উনি যেদিন মারা যান সেদিন 11,000 কিভাবে জেলে থাকেন, তাই না? তো সেটা ভিন্ন বিষয়। আমরা মনে করি কি, রাজাকারের তালিকাটা করা মুক্তিযোদ্ধার তালিকার চেয়ে অনেক বেশি জরুরি প্রয়োজন ছিল রাজাকারের তালিকাটি করা। এবং এখন যে রাজাকারের তালিকা করা মহা কঠিন কাজ এমন তো না। আপনি আপনার শৈশবে, আমার শৈশবে আমরা মুক্তিযুদ্ধের শৈশবে দেখেছি বা জেনেছি। আমরা কিন্তু জানি, আমি আমার গ্রামে নরসিংদীর কাঠালিয়া গ্রামে কারা কারা রাজাকারি করেছে আর কারা কারা মুক্তিযুদ্ধে গিয়েছে আমার শৈশব স্মৃতিতে আছে। আমার গ্রামের শেরু মৌলভী রাজাকার ছিল, সে স্বাধীনতা যুদ্ধের পরে কোনোদিন আর গ্রামে ফিরে আসেনি। সে নরসিংদীর উত্তর দিকে গিয়ে আমরা দক্ষিণ দিকে কোথাও এক জায়গায় কোনো এক জায়গায় সেটেল করে ফেলেছিল। তার আর আমরা সে কোনোদিন জানা ছিল। কারণ আমরা কিন্তু জানি আমাদের গ্রামে আমাদের আশপাশে কে রাজাকার ছিল। সুতরাং এই তালিকাটা করা খুব বেশি কঠিন কাজ না। আর যদি সেই 72-75 সময়কালে যে সরকারি নথিপত্র, পুলিশি নথিপত্র ছিল বিভিন্ন থানায়, যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়েছিল কোলাবোরেটর অ্যাক্টে, সেই কাগজপত্র নথিপত্র যদি উদ্ধার করা যায়, তাহলে একদম দালিলিকভাবে অনেককে পাওয়া যাবে। এর বাইরেও এটা কিন্তু আপনি গ্রামে গ্রামে সার্ভে করে এই রাজাকারের তালিকাটা করা সম্ভব। আপনাকে কি আমি একটু জিজ্ঞেস করতেই পারি, এতদিন কি আমরা যে রাজাকারের তালিকা প্রকাশ করছি, আমরা এইটা জোর দিচ্ছি, কিন্তু এতদিন কি আমরা রাজাকারকে প্রশ্রয় দেইনি নিজেদের? অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে এই যে আজকে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে বিতর্ক, যে উত্তেজনা তৈরি, অপ-উত্তেজনা তৈরি করা হয়েছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করা হচ্ছে। আমাদের বিজয়ের মাসে যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি, সামনে আমাদের 50 বছর পূর্তি হতে যাচ্ছে রাষ্ট্রের, সেই রকম একটা পরিস্থিতিতে আপনি যেরকম বলেন, আমরা অনেক বেশি উচ্ছ্বসিত থাকতাম, অনেক বেশি আনন্দ উদ্বেলিত থাকতাম। আমরা নানা কর্মসূচি করে আমাদের রাষ্ট্রীয় অর্জনটাকে আমরা সেলিব্রেট করতাম। সেই জায়গাটায় এখন আমরা এই ভাস্কর্য বিতর্কে আমরা ব্যস্ত হয়ে গেছি এবং এদেরকে প্রতিরোধ করার প্রক্রিয়ার মধ্যে আছি। হ্যাঁ, তো এই যে এইটা আমরা তো এই প্রশ্রয়টা তো দিয়েছে 75 পরবর্তী সময়, বঙ্গবন্ধুর হত্যার পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনটায় কি ঘটনাক্রমগুলি ঘটেছে। জিয়াউর রহমান গাড়িতে পতাকা উঠে, শুধু তাই না, জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় এসে জাতিসংঘে বাংলাদেশের বিরোধিতাকারী প্রতিনিধি যিনি ছিলেন শাহ আজিজুর রহমান, তাকে শাহ আজিজ, তাকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানিয়েছে এবং আব্দুল আলীমকে মন্ত্রী বানিয়েছে, রাজাকার রেলমন্ত্রী বানিয়েছিল। এর পরবর্তীতে এরশাদ ক্ষমতায় এসে আরো অনেক এরকম রাজাকারকে তার মন্ত্রিসভায়, একজন তো যে কৃষি প্রতিমন্ত্রী ছিল কায়সার, সে এখন মৃত্যুদণ্ডের মানে রায় ঘোষিত হয়েছে, এপিলে যদি চূড়ান্ত হয় তাকে হয়তো দণ্ড কার্যকর করা হবে। এরশাদ সেটি করেছে। 91 সন থেকে 96 খালেদা জিয়ার প্রথম মানে প্রধানমন্ত্রী হিসেবে শাসনকাল, সেইখানে সেই সময়কালটায় এসে কিন্তু মানে মুক্তিযুদ্ধের মূল আদর্শের যে জায়গাগুলি ছিল সেইগুলিকে বিতর্কিত করে ফেলা হয়েছে এবং কি জিয়াউর রহমানকে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষকও ঘোষণা করেছে, যেটা ইতিহাসের মানে ব্যত্যয়। জিয়াউর রহমান রেডিওতে একটি ঘোষণা পাঠ করেছিলেন, সেইটা সত্য, কিন্তু ওনাকেই প্রকৃত স্বাধীনতার ঘোষক হিসাবে মানে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা করা হয়েছে। এই সমস্ত ইতিহাস বিকৃতি এবং ইত্যাদির সুযোগে কিন্তু সমাজে ক্রমে ক্রমে এই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং প্রত্যক্ষভাবে রাজাকারী বা বিরোধিতাকারী অপরাধকারী লোকজনদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে, তাদেরকে আর্থিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, সাংগঠনিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। জিয়াউর রহমান যেটি করেছে 75 সনে তথাকথিত গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র উপেন করে দেওয়ার নামে, অথবা আমি বলবো যে কারফিউ জারি করেছিলেন, কারফিউ গণতন্ত্র জারি করেছিলেন। সেই সময় স্বাধীনতা বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে তাদের জন্য রাজনৈতিক পুনর্বাসন করে দিলেন। তো এরপরে দেখেন 2001 থেকে 2006 সেই সময়কালটায় একদম প্রত্যক্ষভাবে রাজাকার যারা খুন, হত্যা, ধর্ষণ, বুদ্ধিজীবী হত্যার সাথে যুক্ত ছিল তাদেরকে দুইটা মন্ত্রণালয়ের, বড় মন্ত্রণালয়ের, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বানিয়ে দিয়েছে, যারা পরবর্তীতে আপনার মানে ফাঁসির দণ্ডে
হ্যাঁ দণ্ডিত হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতন লোককে ফোরফ্রন্টে আনা হয়েছে। তো সুতরাং এইটা কারা দায়ী কি দায়ী তার চেয়ে বলো বলতে এইটা তো আর অস্বীকার করার উপায় নেই। খুবই স্পষ্টভাবে আমরা জানি যে কারা রাজাকারের পৃষ্ঠপোষক, রাজাকারের প্রতিষ্ঠাতা, পুনর্বাসনকারী এবং ক্ষমতা সৃজনকারী। এই জায়গাটায় আমাদের সতর্ক হতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক। হ্যাঁ, আমাদের অতিথি শেষে যে কথাটি বললেন সেটি আবার পুনর্ব্যক্ত করি। কারা রাজাকার ছিলেন এটা আমরা জানি। এই জানার জায়গা থেকে যদি আমরা বর্জন করতে শুরু করতাম তাহলে আজকে বোধ করি এই অবস্থায় আমাদের আসতে হতো না। করোনাকালে নির্দিষ্ট হবে, ভালো থাকবেন, স্বাস্থ্য বিধি মেনে চলবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।